দর্শক, ২৬-এর গণভোট, জুলাই সনদ বা সংবিধান সংস্কার পরিষদের শপথের বৈধতা নিয়ে উচ্চ আদালতে রিট এবং পরবর্তী রুল জারির ঘটনায় রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপিকে লক্ষ্য করে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বলছে, আদালতকে ব্যবহার করে গণ অভ্যুত্থানের চেতনা বা জনরায় নস্যাতের চেষ্টা চলছে। অন্যদিকে সামনে থাকা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাটছে না ধোঁয়াশা। এই নির্বাচন কি নির্দলীয় হবে, নাকি আবারও সেই পুরনো দলীয় প্রতীকের লড়াইয়ে ফিরবে দেশ? এই সিদ্ধান্ত এখন ঝুলে আছে জাতীয় সংসদের উপর। এরই মাঝে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কণ্ঠে শোনা যাচ্ছে গুরুতর অভিযোগ, প্রশাসনে দলীয়করণ চলছে, পরোক্ষভাবে একটি একদলীয় আধিপত্য ফিরে আনার চেষ্টা হচ্ছে। এটি তার অভিযোগ। সংস্কারের পথে এই বাধাগুলো কি নিছক আইনি বিতর্ক, নাকি রাজনৈতিক আধিপত্যের নতুন লড়াই? ক্ষমতার এই দ্বন্দ্বে সাধারণ মানুষের সংস্কারের আকাঙ্ক্ষা কি ফিকে হয়ে যাচ্ছে? এমন প্রশ্নকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয়, কোন দিকে যাচ্ছে রাজনীতি। আর এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ থানার আমির অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, আছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এনসিপির নির্বাহী কাউন্সিলের সদস্য, জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরাজ সোহেল, আছেন ফ্রিল্যান্স জার্নালিস্ট, কলামিস্ট ও সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট সাইদ আবদুল্লাহ, এবং আমাদের সঙ্গে আরও আছেন সিনিয়র সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, বরাবরের মতো জানিয়ে রাখছি, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন। একজন সচেতন নাগরিক হিসাবে আপনার যা ভাবনা আছে সেটিও আমাদেরকে জানাতে পারেন। ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছি আলোচনায়। শুরুতে মাহফুজুল হক ভাই, আপনার কাছে আসতে চাই যে গণভোট এবং জুলাই সনদ নিয়ে আদালতে রিট হয়েছে। এই রিটের মধ্যে আপনারা বিএনপিকে খোঁজার চেষ্টা করছেন কেন, বা বিএনপির দিকে আপনাদের অভিযোগ কেন? জি, ধন্যবাদ। জি, আপনাকে এবং আপনার মাধ্যমে আর টিভির সম্মানিত আলোচক এবং আমার সহ আলোচক বৃন্দ এবং সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যারা যেখান থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে এই বিষয়টা নিয়ে আমরা বলা যায় অনেকটা বিব্রত, যে আসলে যে জুলাই বিপ্লবের মাধ্যম দিয়ে আমরা ফল ভোগ করতেছি, জুলাই বিপ্লবের ফল ভোগ করে ক্ষমতায় আসছি, প্রধানমন্ত্রী হয়েছি, দেশে ফিরে আসছি, সবকিছু ঠিক আছে, কিন্তু সেই জুলাই বিপ্লবের যে চেতনা, যেই জন্য জুলাই বিপ্লবটা হলো, যে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করে এটা জনগণের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য যে জুলাই বিপ্লব সংগঠিত হলো, সেই জুলাই সনদ বা সেই জুলাইয়ের যে সংস্কারের যে আকাঙ্ক্ষা, সংস্কার নিয়ে যে দীর্ঘ সময় আলাপ আলোচনা এবং রাষ্ট্রের বিশাল ব্যয়, সেই জুলাই সনদটাকে আমরা যে বাস্তবায়নে গড়িমসি, এবং সেটাকে এখন কিভাবে অস্বীকার করা যায় এবং সেটা মানে অ্যাভয়েড করার জন্য আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদী কায়দার মতো করে এখন রাষ্ট্রের মানে আদালতের কাঁধে বন্দুক রেখে সেটাই এখন কেউ তো রিট করতেই পারেন, কেউ তো রিট করতে পারেন। সেখানে আপনারা বিএনপিকে খুঁজছেন কেন, বা বিএনপিকে খোঁজার চেষ্টা কেন? বিএনপিকে খুঁজছে এইজন, বিএনপিকে আমরা খুঁজছি বিষয়টা এরকম না, দেশের মানুষ কি মনে করে, মানুষ সাধারণ মানুষের সেন্টিমেন্ট। আপনি আমাকে বাদ দিয়ে আপনি একজন সাধারণ জনগণকে জিজ্ঞেস করেন, যখন জুলাই সনদের জুলাই বিপ্লবের মাধ্যম দিয়ে একটা নতুন নির্বাচন হলো, নির্বাচন হয়ে সেখানে ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে যখন শপথ গ্রহণ করার জন্য যখন আবেদন জানানো হলো বা চিঠি পাঠানো হলো, তখন দেখাচ্ছে সেদিন সেটাকে অস্বীকার করা হলো, সে শপথ গ্রহণ করা হলো না। এতে করে মানুষের মধ্যে কি ধারণা জন্মেলো, যে প্রথম থেকে আমি প্রধানমন্ত্রী হলাম, আমি ক্ষমতায় আসলাম, কিন্তু আমি জুলাই সনদ বাস্তবায়নের যে ধাপ সেটাকে আমি অস্বীকার করে গেলাম, অ্যাভয়েড করে গেলাম। তো এটা একটা চতুরতা বা এটা চালাকি বলা যায়, রাষ্ট্রের সাথে মানুষের সাথে একটা প্রতারণা বলা যায়। আপনি গণভোটে হাঁ দেওয়ার জন্য বললেন, আপনার এখানে আলোচনা হয়েছিল, আপনি মনে করেন যে গণভোটের হাঁ দেওয়ার জন্য বললেন এবং বললেন যে তারা এটার পক্ষে ভোট দিয়েছেন। তো ভোট দিলে সেটা বাস্তবায়নে এখন কেন আবার এত বিভিন্ন ভাবে এটাকে অ্যাভয়েড করার যে চেষ্টাটা, সেটার কারণে আপনি দেখবেন এখানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন সিনিয়র নেতা, তিনি যে এখানে যে আইনজীবী হিসেবে শুনানিতে অংশগ্রহণ করেছেন। তাহলে আপনি বিএনপি যদি সম্পৃক্ত না থাকতো, তাহলে তিনি তো এখানে অংশগ্রহণ করার কথা। ঠিক আছে, আপনি যেহেতু সেই বিএনপির সম্পৃক্ততার জায়গা কি বললেন মাহফুজ ভাই, আমরা একটু ব্যারিস্টার আছেন এখানে, কয়েকজনই আইনজীবী আছেন, আমরা একটু ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ভাই আপনার কাছে আসতে চাই, যে এটা আইনজীবী কে আছেন এর সাথে সম্পৃক্ত, সেখানে একটা রাজনৈতিক সম্পৃক্ততার প্রসঙ্গ মাহফুজ ভাই উল্লেখ করলেন। পাশাপাশি এই জায়গাটা কেউ রিট তো করতেই পারে যে কোনো বিষয় নিয়ে, সে অধিকার তো আছে, কিন্তু সেখানে বিএনপিকে তারা খুঁজে পাচ্ছে কোনো না কোনো ভাবে, এটা কেন?
দেখেন, প্রথমে আগে বুঝতে হবে যে রিটটা কিসের জন্য হয়েছে। আসলে অনেকে ভাবছে যে এটা জুলাইয়ের বিপক্ষে একটা রিট, ঠিক আছে। আসলে কিন্তু এটা জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে ধারণা, সেটার বিপক্ষে কিন্তু এই রিটটা হয়নি। এই রিটের যে কজ টাইটেল, যেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, সেটা হচ্ছে আপনার গণভোট অধ্যাদেশ যে 2025 আছে, যেটা আপনার 25শে নভেম্বর পাশ হয়েছিল 2025-এর। ওই গণভোট অধ্যাদেশে আপনার অনুচ্ছেদ 3-এ বলা হয়েছিল যে এখানে গণভোটের প্রশ্ন কোন পদ্ধতিতে হবে। জি, এই গণভোটের প্রশ্ন পদ্ধতিটাকে কিন্তু এই রিটে চ্যালেঞ্জ করা হয়েছে, এবং আরো চ্যালেঞ্জ করা হয়েছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ যেটা আছে 2025। ওখানে অনেক কিছু আছে যে আপনার এখানে একটা আলাদা করে আপনার সংবিধান সংস্কার পরিষদ থাকবে, তাদেরকে শপথ নিতে হবে, এবং 180 দিনের মধ্যে যে যেগুলো ঐক্যমত হয়েছে সেগুলোতে ঐক্যমত যেগুলো হয়েছে সেগুলো পাস করতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে, জি। এবং পিআর পদ্ধতির কথাও বলা আছে। এই জিনিসগুলোকে কিন্তু এই রিটে চ্যালেঞ্জ করা হয়েছে। মানে এখানে কিন্তু আসলে জুলাই চেতনাকে বা জুলাইকে অস্বীকার করার কোনো বিষয় কিন্তু নেই। মাহফুজ ভাই কিংবা তার দল বা এনসিপি বা জামাত তো সেভাবেই দেখছে। না, ওনারা দেখতে পারে, এক একজনের দেখার বাদ পদ্ধতি এক এক থাকলো রকম কি হবে। তাহলে? আপনি জুলাই অধ্যাদেশকে চ্যালেঞ্জ করলেন, আপনি হচ্ছে গণভোট অধ্যাদেশকে চ্যালেঞ্জ করলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের না, এখানে শপথ গ্রহণ নিয়ে তো বাকি কি থাকলো না, জুলাই চেতনা? এখানে বুঝতে হবে আমাদেরকে, এখানে যে শপথ গ্রহণের যে ব্যাপারটা আছে, জি। সেই শপথ গ্রহণের ব্যাপারে সংবিধানের কোন জায়গায় বলা আছে যে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ গ্রহণ করাবে, কে করাবে, কোথায় বলা আছে? অনেকে তো শপথ নিয়েছেন। অনেক না, যারা শপথ নিয়েছে তারা নিয়েছে, কিন্তু এটা তো আইন সিদ্ধ হয়নি। এটা তো আপনার সংবিধানে কোথাও বলা নাই জি। যে কোন জায়গায় বলা আছে যে এখানে নির্বাচন কমিশন শপথ করাবে। এখানে তো কোথাও বলা নাই। মানে আপনার কথার প্রেক্ষিতে আমি সরি, আপনার যদি বলেন। শেষ হয় আমি একটু কথা বলি যে না, আমরা শেষ করে আপনার কাছে বিচার শেষ করলে আপনার কাছে আমি আচ্ছা, ফিরবো। আচ্ছা, এখানে এই যে ডিসপিউট গুলো অ্যারাইজ করেছে, ঠিক আছে, একজনের মনে প্রশ্ন উদয় হয়েছে, এবং বিএনপি এটা শপথ গ্রহণ করেনি। আমরা দেখেছি যে সংবিধান সংস্কার পরিষদ তারা একটা শপথ করেছে, আরেকটা শপথ করেনি। তাদের কাছে মনে হয়েছে এটা আইন সিদ্ধ না, সংবিধান সংস্কার পরিষদের শপথটা নেয়নি। কিন্তু তার মানে এটা না উনারা জুলাই বিপ্লবকে অস্বীকার করবে, জুলাইকে ধারণ করবে তা না, করবে না তা না। এটা তো আপনার 12ই ফেব্রুয়ারি যখন সংসদটা জি। শুরু হবে, জি। এটার কিন্তু অনেক কিছু হবে, অনেক কিছু দেখা যাবে যে এটার মাধ্যমে যে জনগণের চাওয়াটা এই সংশোধনের মাধ্যমে কিন্তু চলে আসতে পারে। এটা আমাদেরকে দেখতে হবে, ওয়েট করতে হবে। না, তাহলে এই যে রিট হচ্ছে বা শপথ না নেওয়ার প্রসঙ্গে, এটা কি আসলে রাজনৈতিক কৌশল অবলম্বন দেখেন, করার এখানে যে প্রক্রিয়ার যে অভিযোগ? এখানে রিটের মাধ্যমে কি এই আইনটাকে, অধ্যাদেশটাকে কি বাতিল করে দিয়েছে? বাতিল সেটা করে হয়নি, দেয়নি তো। সেটা হয়নি, জবাব এটা একটা রুল, এটা একটা রুল দিয়েছে। জি। এটা যিনি এটা রিটকারী তার বিপক্ষেও এটা হতে পারে, পক্ষেও হতে পারে। সো এটা আমাদেরকে দেখতে হবে, এটা একটা সাবজুডিস ম্যাটার। কি হচ্ছে এটা নিয়ে আসলে সমালোচনা না করে, যেহেতু একটা রুল দিয়েছে, এখন সাবজুডিস ম্যাটারটা আসলে আলোচনা সমালোচনা করাটা, মানে আপনি বলছেন অপেক্ষা করা প্রয়োজন, অপেক্ষা করাটা, জি। কি ব্যাখ্যা বিশ্লেষণ বা কি রায় আসে। জি। ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ভাই, অসংখ্য ধন্যবাদ। জি, ইঞ্জিনিয়ার ফরাজ সোহেল, আপনার যে আপনি যা যুক্ত করতে চান সেটা তো শুনবো। আপনার কাছে আমার প্রশ্ন যে এই রিটের রাজনৈতিক অর্থ আপনারা যেভাবে দেখছেন, আমাদের ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ভাই তো সেভাবে দেখছেন না। এখন দেখেন, আপনি যদি কোনো একটা কিছু রাজনৈতিক মানে অর্থটা আপনি ঘোলা করতে চান, আপনি করতেই পারেন। এখন বাংলাদেশের মানুষকে আপনি বারবার সংবিধান কচলাবেন, আপনি বাংলাদেশের মানুষকে আপনি বারবার আদালত দেখাবেন, এই পরিণতি কিন্তু কখনো ভালো হয়নি। এটা বারবারই হয়ে আসছে কিন্তু। আর আমি আসলে বিএনপির উদ্দেশ্যেই বলতে চাই, এই যে মানে আদালতের প্রতি তো ওনাদের একটা ট্রমা থাকা উচিত। 16 বছর আদালতের ওই এরিয়া হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতে করতে জুতার তলা ক্ষয় করে ফেলছে ওদের প্রত্যেকটা নেতা। এখন বারবারই একই কাজ করা হইতেছে, কিছু একটা হলে আমাদের সংবিধান দেখানো হইতেছে, সংবিধান অনুসারে আসে নাই। আমাদেরকে বারবার এটা দেখানো হইতেছে যে এই অধ্যাদেশে এটা আছে, উনি অ্যাডভোকেট, উনি লিগ্যাল সাইড থেকে বলতেই পারে। এই যে ব্যাপারগুলো দেখা হচ্ছে, এগুলো হচ্ছে সংস্কার আর বাংলাদেশের নতুন বাংলাদেশ গঠনের যে অভিপ্রায় ছিল তাকে গলা টিপে হত্যা করার একটা পরিকল্পনা হচ্ছে বরাবরই। এখন তারেক রহমান নিজে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করলো, আপনারা দেখলেন, ওইটার ব্যাপারে উনি কথাবার্তা বললো। এখন ওনার দলেরই আপনি এখন যখন আমাকে বলতেছেন যে কেন বিএনপিকে খোঁজা হচ্ছে, ওনার নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব, ওনারা যখন এসবের ব্যাপারগুলোতে ওনারা আদালতের কাছে চলে যায়, তো এটার ক্ষেত্রে আপনি স্পষ্ট, আপনি বিএনপির ক্ষেত্রে এখানে একটা দ্বিচারিতা দেখতেছেন। এখন দ্বিচারিতা হ্যাঁ। দেখছেন, কিন্তু তাদের প্রশ্ন থাকলে তো আইনগত আশ্রয় নেওয়ার সুযোগ আছে তো। না, আইনগত আশ্রয় নেওয়ার সুযোগ আছে, কিন্তু সেটা কেন যখন নির্বাচন আগে নিলেন না? নির্বাচন আগে, জি। একটু একটা জিনিস হচ্ছে সেই কি, সময় আইন, কেন ওগুলাকে হ্যাঁ, এই যে হ্যাঁ করে দেখেন, নিলেন, আপনি একটা জিনিস, স্বীকৃতি দিয়ে গেলেন। এই যে আপনার আইনগত একটা ব্যাপার আছে, আপনি সংবিধানের ব্যাপারগুলো দেখতেছেন, জি। একই ইন্টারিমের আন্ডারে আপনি নির্বাচন করলেন,
একই ওনার অধ্যাদেশগুলোকে আপনি চ্যালেঞ্জ করতেছেন। নরমালি হচ্ছে কি, আপনি এক বাবার বা এক পরিবারের দুই সন্তানকে একজনকে আপনি বৈধ বলতেছেন, আরেকজনকে আপনি অবৈধ বলে ফেলতেছেন। এগুলো রাজনীতির পুরনো খেলা আর কি। আর আপনাকে ছোটখাটো দুই একটা জিনিস বলি, এগুলোর ক্ষেত্রে আপনি দেখে বুঝতে পারবেন আসলে রাজনীতির যে প্রেক্ষাপটগুলো, এগুলো কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ প্রেক্ষাপটের দিকে যাচ্ছে। এখন আপনি নরমালি আজকে আমাদের সম্মানিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি বলল যে ওনাদের বিএনপির 4-5 জন ক্যান্ডিডেট আছে রাষ্ট্রপতির, কিন্তু রাষ্ট্রপতির ব্যাপারে কেন প্রশ্ন করবে? ওনার তো এখনো মেয়াদ শেষ হয়নি। তাহলে কি প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ হয়েছিল? আপনি জনগণের গণ অভ্যুত্থানের এই অভিপ্রায়কে এভাবে আপনি ফু দিয়ে আপনি উড়াই দিচ্ছেন। এরপর আরেকটা ব্যাপার আছে, আমাদের সালাউদ্দিন আহমেদ ভাই উনি বারবারই বলতেছিল, বা বিডিআর এই ট্র্যাজেডির ক্ষেত্রে দেখেন, ট্র্যাজেডির দিনের ক্ষেত্রে একটা বড় সবচেয়ে বিশাল ট্র্যাজেডি হচ্ছে কি, আপনি চুপ্পুকে নিয়ে রাষ্ট্রপতি ওনাকে নিয়ে আপনি ফুল দিতে যাচ্ছেন। সত্যি কথা, আপনি এমন একটা সন্তানকে আপনি অ্যাডপ্ট করতে চাচ্ছেন যার মা ইন্ডিয়াতে, তাকে আপনি অ্যাডপ্ট করতে যাচ্ছেন, যার পুরা দায় আপনি নিতে যাচ্ছেন। ওনার কোন রাজনীতির দিকে যাচ্ছে আমি আসলে পারতপক্ষে আসলে বুঝতেছি না। আপনি চুপ্পুর ক্ষেত্রে আপনি যে ব্যাপারটা বলেন, উনি ভাষণ দিবেন ত্রয়োদশের এখানে, আমরা বারবারই বলতেছিলাম যে এই যে মানুষের ইমোশন নিয়ে সেক্ষেত্রে বিএনপি কিংবা বিএনপির বলুন অথবা একটা সাধারণ জিজ্ঞাসা, যেহেতু রাষ্ট্রপতি পদে আছেন তাকে কি অ্যাভয়েড করে যাওয়ার সুযোগ আছে? না, অবশ্যই। কেন? এখন আপনি প্রথম অধিবেশনে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম উনি সরাসরি বলছে, আমাদের কথাবার্তা সম্পূর্ণ স্পষ্ট, আমরা আসলে ভনিতা পছন্দ করি না, জি, আমরা আসলে দ্বিচারিতার এই ব্যাপারগুলো পছন্দ করি না। আমার কাছে মনে হয় কি যে আমি জনগণের সামনে এক ধরনের কথাবার্তা বলবো, আমি রাস্তায় জ্যামে বসে থাকবো, আসলে জনগণের অভিপ্রায়ের ব্যাপারগুলো আমি দেখবো না। আসলে আমার কাছে মনে হয় কি, আমাদের নিঃস্বার্থ ভালোবাসাটা দেওয়া উচিত। জি, এই যে আমাদের কুকুর বিড়ালের প্রতি যে ভালোবাসা আছে, নিঃস্বার্থ ভালোবাসা আমরা দেখাই, এর কিছু অংশ আসলে বাংলাদেশের নাগরিকরা এই দাবিদার, এগুলো কিন্তু হচ্ছে না। আর আমি এখানে আপনার এখানে একটা কথা একটু আমি ইয়া করি, আপনার লাস্টের যে প্রশ্নটা আমাকে করলেন, জি জি, এই রাজনৈতিক অর্থ কি, এই যে রিটের রাজনৈতিক অর্থ, পরবর্তী পর্যায়ে আমরা শুনি, পরবর্তী পর্যায়ে আমরা শুনি, পরবর্তী পর্যায়ে শুনি। অর্থটাও আপনি বুঝতেছেন, এই রাজনৈতিক অর্থটা সংস্কারের যে ব্যাপারটা, এটাকে আপনাকে আপনি দীর্ঘায়িত করতে যাচ্ছেন, মানুষদেরকে আপনি ডিস্ট্রাক্ট করতে যাচ্ছেন। তাহলে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা আপনার পরবর্তী পর্যায়ে আমরা শুনছি। আমরা সাইদ আব্দুল্লাহ আপনার কাছে আসতে চাই, এই তর্ক বিতর্ক নতুন কোন রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি করবে কিনা, যেটি ইঞ্জিনিয়ার ফরাজ সোহেল বললেন যে প্রেক্ষাপট একটা ঝুঁকিপূর্ণ প্রেক্ষাপটের দিকে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে, আরটিভির যারা দর্শক আছেন এবং আমার সম্মানিত যারা প্রত্যেকেই সহ-আলোচক যারা আছেন। দেখেন, হয়তোবা প্রত্যেকের মতের সাথে আমরা পুরোপুরি একমত হব না, কিন্তু প্রত্যেকের মতের প্রতি আমাদের রেসপেক্টটা থাকবে। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি এন্ড হোয়াট আই পার্সোনালি বিলিভ ইন ফ্রম মাই হার্ট। সো যে পয়েন্টগুলো তুলেছে আমাদের কথায়, এই আলাপ আলোচনাগুলো তো চলতেই পারে, রাইট? একটা পর্যায়ে এমন ছিল এই আলাপ আলোচনাগুলো তোলার মতো পরিবেশ ছিল না। হাসিনার আমলে ধরেন টকশোতে বসে এমন কোনো কথাবার্তা হইলো যেটা পছন্দ হইলো না, তারপর বাইরে গেল এবং অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। সো বর্তমানে এক একজন এক একটা দল থাকবে, বিএনপির একটা স্টেক থাকবে, নাগরিক সমাজের একটা স্টেক থাকবে, জামাত, এনসিপি, XYZ, হুএভার ইট ইজ। এই যে খোলামেলা আলোচনা করা যায়, এইটা যে একটা ডেমোক্রেসির প্রোগ্রেস, এইটা তো যদি আমরা সবাই একমত পোষণ করি, বলছেন কতদিন করা যাবে? এটা করাও যাচ্ছে না ভাই। আপনাদের কালকে গুলশানে জাস্ট একজন ডিসি তল্লাশি করলো, তাকে আপনি সাথে সাথে বদলি করে দিন। ওয়ান্ডারফুল। আমি চাচ্ছিলাম এই প্রশ্নটা আপনি করেন, এইবার আপনি খুব দায়িত্বশীল জায়গা থেকে কথাটা শুনবেন এবং ফ্যাক্ট চেক করবেন। তার পরিবারের লোকের কাছ থেকে যাচাই করা হয়েছে, তার পরিবারের লোকজন স্ট্যাটাস দিয়েছে, তাকে কোথায় বদলি করা হয়েছে, কোথায় বদলি দেখবেন ঢাকারই আরেকটা জায়গায়, এবং তার পোস্টিং অর্ডার আগেই হয়েছিল। পোস্টিং অর্ডার হওয়ার পরে, কার্যকর হওয়ার আগে ওই ঘটনাটা ঘটে এবং এইটার সাথে ওইটার কোনো সম্পর্ক নাই। আমি আশা করেছিলাম আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে ফ্যাক্ট চেকটা করবেন। না না, ফ্যাক্ট চেকের যে ব্যাপারটা আছে, ন্যারেটিভটা সেট করলে এতে করে কি হয়, সত্য আর মিথ্যা আলাদা হয়ে যায়। আপনি কুষ্টিয়ার ইনসিডেন্টের কথা বলেন, আপনি কুষ্টিয়ার ইনসিডেন্টের কথা, হ্যাঁ বলেন, আশা করি আপনি এটা দেখবেন, দেখার পরে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। টিভির যারা দর্শক আছেন তারাও দেখতে পারবেন। 5টা জেলা ডিসি পরিবর্তন করেছে সেটা বলছেন? আচ্ছা জি, আপনি যে ঘটনার কথা বলছেন তার আগেই তার ট্রান্সফার হয়েছে, সে দুর্গম কোন জায়গায় যায় নাই, সে ঢাকাতেই আছে এবং এটা তার আগের ঘটনা না। এখন আগের ঘটনা পরের ঘটনা এটা আপনারা বলতেই পারেন, এটা ঘটনা চক্র হয়ে গেছে, এটা তো হচ্ছে, এটা তো অহরহ ঘটনা থাকছে ভাই। দেখেন প্লিজ বলেন। হ্যাঁ, আমি আপনাকে যে ফ্যাক্টটা তুলে ধরলাম আপনি এটা চেক করবেন। যদি আমি মিথ্যা হই আমি ক্ষমা প্রার্থনা করব, কিন্তু আপনি যে একটা ন্যারেটিভটা সেট করলেন এই জিনিসটা সঠিক না, কারণ আপনি পারসেপশনটা নিয়ে এসেছেন। হয়তো ফেসবুকে পোস্টের পার্সপেক্টিভে বলতেছেন, রাইট? আপনি একটা পারসেপশন, আমি ফ্যাক্ট বলেছি। আচ্ছা প্লিজ, আমি ফ্যাক্ট বলেছি, আপনি চেক করে দেখতে পারেন, আমি তো চ্যালেঞ্জ দিলাম। আচ্ছা, তারপরে আরেকটা আলোচনায় আসি। এই জায়গায় কয়েকটা আলোচনা চলছিল, রাইট? আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু সংস্কারের পক্ষে। আপনি যদি অনেক কিছু সংস্কার না করেন, গায়ের জোরে অনেক কিছু চাপায় দিয়ে, আমার মনে হয় না খুব বেশি ভালো কিছু হয়। আমাদের এক একটা আদর্শ থাকতে পারে, কিন্তু বাংলাদেশের ঘুণে ধরা সমাজ অনেক জায়গায় চেঞ্জ হইতে হবে। চাপিয়ে দেওয়ার প্রসঙ্গ কেন আসলো না সাইদ আব্দুল্লাহ? এটা তো ঐক্যমত্য কমিশনের ডিসিশন হয়েছে। কমিশনের ডিসিশনকে আপনি চাপিয়ে দেওয়ার ডিসিশন বলছেন। এখন তারপর সরি,
মানে ঐকমত্যের কমিশন থেকে কিন্তু আমি সবাই ঐকমত্য শব্দটা উচ্চারণও করি নাই, কোনো কিছুই করি না। চাপিয়ে দেওয়ার যে শুনলে শব্দটা, আপনাদেরকে এটা কিন্তু ধৈর্য ধরে ঝুঁকিপূর্ণ শুনলে একটা দেখবেন শব্দ। অনেক কিছু পাবেন, জি, আমি এটা জি, বলি নাই। জি। আমি বরং বলেছি অনেক জায়গায় সংস্কার হওয়াটা জরুরি, কেউ জি। যদি গায়ের জোরে সব বন্ধ রাখে। আপনার চাপিয়ে দেওয়া ওয়ার্ডটা এটা চাপিয়ে দাও বলছি, আপনি উল্টা বুঝেছেন। জি, বলেন, চাপিয়ে আমি দেওয়া wordটা সংস্কারের শুনুন। পক্ষের জি, মানুষ। জি, এই পর্যায়ে বলুন। জি, ব্যাপারটা সাইদ হলো, আব্দুল্লাহ। দেখেন বাংলাদেশে কয়েকটা উদাহরণ বলি, যে কিছু কিছু ব্যাপার আছে আইনে, ভাই অ্যাডভোকেট মানুষ খুব চমৎকার ভাবে বলছিলেন, এই যে এই ব্যাপারটা নিয়ে রিট করেছে, এর পক্ষেও আমি বিপক্ষে আমি কোনো মন্তব্য না করে আমি যে ফ্যাক্টটা বলি, জি, ঘটনা দুইটা ঘটেছে। একটা হলো জুলাই সনদ সাইন হয়েছে 17th of October 2025, রাইট। আর একটা যেটা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এটা সাইন করা হয়েছে কবে? 13 নভেম্বর 2025। দুইটা এক জিনিস না। না। এবং তারপরে আরেকটা ঘটনা ঘটেছে, রাষ্ট্রপতি এই মুহূর্তে সংবিধান যদি এক্সিস্টিং থাকে, সে জায়গায় কি রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারেন কিনা? তার কারণ হলো রাষ্ট্রপতি কনস্টিটিউশনালি যেটা করতে পারেন, অধ্যাদেশ জারি করতে পারেন। দেখবেন রাষ্ট্রপতি প্রচুর অধ্যাদেশ জারি করেছেন, রাইট? করেছেন। তাহলে অধ্যাদেশ জারি করতে পারে কখন আর আদেশ জারি করতে পারে কখন? জি। এই ব্যাপারটা নিয়ে আমি আশা করছিলাম, প্লিজ একটু সময় লাগবে ক্লিয়ার করার জন্য। এই ব্যাপারটা নিয়ে ওই জায়গায় যদি আরো খোলামেলা আলোচনা হইতো, তাইলে এই যে এখন আলোচনাটা আসছে, এই আলোচনাটা আসতো না। বরং একটা ভস্কট এই ঐকমত্য কমিশনে বসে থেকে বারবার করে চা চক্র, তারপর লাঞ্চ, যা যা করা হয়েছে তার চেয়ে কাজের আলোচনাটা কম হয়েছে। জি, এই কারণে জি। এই প্রশ্নটা আসছে। এবং আরেকটা ব্যাপার বলি, প্রধানমন্ত্রীর আলাপটা আপনি করছিলেন না, আমি তো মুখ দিয়ে কথা বলতে পারি না। প্রধানমন্ত্রীর মেয়াদ কিভাবে আসে আপনি বললেন না যে সংবিধানে এটা দেখাচ্ছে, তাহলে প্রধানমন্ত্রীর মেয়াদও তো শেষ হয় নো। না। আপনি কনস্টিটিউশনটা খুলেন ভাই, দয়া জি। করে 57 আর্টিকেল নাম্বারটা দেখেন, প্রধানমন্ত্রীর মেয়াদ কখন পার হয়ে যায়। দেখবেন ওই জায়গায় 3টা অপশন আছে, তারপরে 2 নম্বর অপশনটা কি? যদি সংসদ ভাঙিয়ে দেওয়া হয়। তখন হয়েছে। সংসদ ভাঙিয়ে দেওয়া হয়েছিল কবে? 6 অগস্ট 2024 এ। যে মুহূর্তে ভেঙে দেওয়া আছে ওই মুহূর্ত থেকে তার মেয়াদ আর জি, নাই। সাইদ আব্দুল্লাহ, পারসেপশন এটি- ক্রিয়েট না করে আমরা ওদের ফ্যাক্টর দিকে জি। থাকলে দেখবেন অনেক সমস্যার সমাধান অটোমেটিক হয়ে ভাই, আছে। জি, অনেক- সাইদ আব্দুল্লাহ, এই প্রসঙ্গে একইভাবে তো আপনার কাছ থেকে আমি রাষ্ট্রপতির আরো মেয়াদ আলোচনা থাকলে শুনবো। রাষ্ট্রপতি বিদায় না, মাহফুজ নিত। ভাই, হয় যে সেটা রাষ্ট্রপতি change হতে বিদায় হবে, নিত no। তো আমরা দেখেছি। No। এর আগে আমরা এই প্রসঙ্গগুলো তো আমরা আলোচনা আমি কিন্তু জি, fact তুলে আমরা ধরেছি, বলবো, fact কেন তুলে আমি ধরেছি। মানিক ভাই, আমরা একটু শুনি, আমরা একটু advocate মানুষ মাহফুজ ভাই থাকতে এবং সাইদ আব্দুল্লাহ আমরা constitution পরবর্তী পর্যায়ে শুনবো। মানিক ভাই, আমরুল মোমিনিন মানিক ভাই, আপনার কাছে আসতে চাই যে এই তর্ক বিতর্কের মধ্য দিয়ে মধ্যে তো সংস্কারের মেয়াদ যে থাকতে তো ধরা দেওয়া আকাঙ্ক্ষা হয়েছে, সেটি সেটা আসলে মেয়াদ দিয়ে চাপা থাকা পড়ে নয়। যাচ্ছে কিনা, এই তর্ক বিতর্ক রিটের প্রসঙ্গ কিংবা গণভোট, জুলাই সনদের নিয়ে যে তর্ক বিতর্ক, এর মধ্যে দিয়ে সংস্কারের যে নিয়ে যে জন আকাঙ্ক্ষা সেটা চাপা পড়ে যাচ্ছে কিনা?